জি, আজকে আমাদের তামাদিয়ান ১৯০৮ এর বুঝতে ২য় পারছি ক্লাস। স্যার। জি, আমাদের আজকে তামাদিয়ানের কত নম্বর ক্লাস? আমাদের তামাদিয়ান হচ্ছে ২য় ক্লাস। আমরা ইতিপূর্বে তামাদিয়ান থেকে একটা ক্লাস করেছি। আজকে আমরা ২য় ক্লাস করতেছি এবং আগামীকালকে আমরা যা পড়েছি তার উপর হচ্ছে আমরা কি করব? ২০ মার্কের বা যতটুকু কোয়েশ্চেন করা যায়, আমরা হচ্ছে এমসিকিউ পরীক্ষা নিব গুগল ফর্মে। সবাই আমরা যা পড়বো এই ২ ক্লাসে সবটুকু ভালো করে পড়ে রাখবেন। ওকে? আর ধারে স্পেশাল এক্সেপশন বা বিশেষ ব্যতিক্রম। আমরা ৬ ধারায় ৭ ধারায় কি পড়েছি? ৬ এবং ৭ এ পড়েছি যে যদি কোনো ব্যক্তি লিগ্যালি ডিসেবল হয়, অর্থাৎ আইনগতভাবে কি হয়? অপারগ হয় বা বৈধভাবে অপারগতায় থাকে। তাহলে ৬ এবং ৭ ধারা অনুযায়ী তাদের মামলা করার তামাদির মেয়াদ কি থাকে? মামলা করার তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকে। ৮ ধারায় বলতেছে যে অগ্রকয়ের মামলার ক্ষেত্রে স্পেশাল এক্সেপশন অর্থাৎ অগ্রকয়ের মামলার ক্ষেত্রে ৬ এবং ৭ ধারার যে বিধান সে বিধানটা কি হবে না? সে বিধানটা প্রযোজ্য হবে না। অর্থাৎ অগ্রকয়ের মামলার যেই আমাদের মেয়াদ হলো ১ বছর। সেই ১ বছরের মধ্যেই আপনাকে কি করতে হবে? আপনাকে অগ্রকয়ের মামলা দায়ের করতে হবে। তো একটু যেহেতু আমরা এখন আ অ্যাডমিটেড গ্রুপে ক্লাস করতেছি, অগ্রকয়টা এটা যদি আমরা একটা গল্প বলি, যদিও সেই গল্প আপনাদের বইয়ে নেই। আমরা বানিয়ে বলতেছি গল্পটা। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনার খুব বেশি একটা ঝামেলা, আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। সাধারণত মানুষ কিন্তু ল্যান্ড প্রপার্টি বিক্রি করতে চায় না যদি কেউ কোনো ল্যান্ড প্রপার্টির মালিক হয়। তো আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। আপনি আপনার সম্পত্তি আপনি কি করবেন? বিক্রি করবেন। ধরেন আপনার ২০% জমি আছে। সেটা ধরেন ধানি জমি, ধানক্ষেত জমি। এখন সেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন কেন? আপনার টাকার প্রয়োজন। আচ্ছা ভালো কথা। এই ২০% জমি আপনি যদি বিক্রি করেন, তাহলে পার্শ্ববর্তী যে ল্যান্ড ওনার আছে, রহিম, রহিমের কি আছে? ধরেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আপনার জমির চারপাশে কার জমি আছে? আপনার জমির চারপাশে রহিমের জমি আছে। আপনি যদি এই জমিটা বিক্রি করেন তাহলে ক্রয়ের অধিকার কার? এই জমিটা যদি আপনি বিক্রি করেন তাহলে ক্রয়ের অধিকার হলো রহিম সাহেবের। কেন রহিম সাহেবের? কারণ রহিম সাহেব হলো আপনার ল্যান্ডের সাথের ল্যান্ড অর্থাৎ পার্শ্ববর্তী জুতের মালিক। আবার রহিম সাহেব আপনার বড় ভাইও বটে। ওইদিকে গেলাম না, ধরেন হচ্ছে আপনার পার্শ্ববর্তী জুতের মালিক হলো রহিম সাহেব। তাহলে আপনি ২০% জমি বিক্রি করবেন, আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। এক্ষেত্রে ক্রয়ের অধিকার কার? ক্রয়ের অধিকার হলো, আমি যদি একেবারে ট্রু সেন্সে বলি, যেহেতু পার্শ্ববর্তী জুতের মালিক রহিম, রহিমের। এখন আপনারও ইমার্জেন্সি টাকার প্রয়োজন কিন্তু আপনি রহিমের কাছে সেটা বিক্রি করলেন না। আপনি বিক্রি করলেন কার কাছে? থার্ড পার্টি করিমের কাছে। এখন আপনি থার্ড পার্টি করিমের কাছে কেন বিক্রি করলেন? কারণ যখন আপনার আ আপনি জমিটা বিক্রি করতে চাচ্ছেন, তখন আপনার রহিম সাহেব কি ছিল? রহিম সাহেব ছিল পাগল। কি ছিল? পাগল। তাহলে পাগলের কাছে তো আর আপনি জমি বিক্রি করার কোনো সুযোগ নেই। আপনি পাগলের কাছে জমি বিক্রি করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, এখন রহিম সাহেব ৫ বছর পর বা ৬ বছর পর বা ৭ বছর পর পাগল থেকে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে বলল, "দেখি করিম কোথা থেকে আসলো? এখানে তো এরকম লোক থাকার কথা ছিল।" পরে সে জানতে পারল যে করিম এখানে কি হয়েছে? ক্রয় সূত্রে মালিক হয়েছে। এবার অবশেষে রহিম কি করল? রহিম গিয়ে আপনার আ অগ্রকয়ের মামলা করল। সেই অগ্রকয়ের মামলাটা রক্ষণীয় হবে কিনা? উত্তর হলো সেই অগ্রকয়ের মামলাটা কিন্তু রক্ষণীয় হবে না। কেন রক্ষণীয় হবে না অগ্রকয়ের মামলা? কারণ আমাদের ৮ ধারার বিশেষ ব্যতিক্রমে বলা আছে। রহিম সাহেব পাগল হোক, নাবালক হোক, জড়বদ্ধ হোক, যাই হোক না কেন, রহিম সাহেবকে কি করতে হবে? অগ্রগার মামলার তামাদির মেয়াদ ১ বছর। সেই ১ বছরের মধ্যে কি করতে হবে? ১ বছরের মধ্যেই মোকদ্দমা দায়ের করতে হবে। আমরা বিশেষ ব্যতিক্রমে যেটা ১ম এ পাইলাম, অগ্রকয়ের মামলার যে তামাদির মেয়াদ ১ বছর, সেই ১ বছরের মধ্যেই আপনাকে কি করতে হবে? সেই অগ্রকয়ের মামলার
আবেদন করতে হবে। ঘটনা যদি এরকম হয় ধরেন আপনি ইমার্জেন্সি প্রয়োজনে থার্ড পার্টির কাছে জমি বিক্রি করে দিয়েছেন। এখন পার্শ্ববর্তী ল্যান্ড ওনার রহিম সাহেব হলো কি? রহিম সাহেব হলো পাগল। এখন উনি পাগল থাকার কারণে আপনি কি করতে পারেননি? আপনি তার কাছে জমি বিক্রি করতে পারেননি। তো সেক্ষেত্রে থার্ড পার্টির কাছে বিক্রি করেছেন। এখন থার্ড পার্টি সেই জমি ক্রয় করার পর সেখানে ধরেন হচ্ছে উনি ৫ তলা বা ৬ তলা একটা বাড়ি করল। তাহলে এরকম পরিস্থিতিতে যদি অগ্রক্রয়ের বিষয়টা চলে আসে, সেটা কিন্তু কি হয়? আমাদের হচ্ছে আমরা জানি যে এই যে আইনগুলো কি জন্য হয়েছে? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হয়েছে। আদালত, আইনজীবী, আইন এগুলো কিসের প্রতীক? ন্যায়ের প্রতীক। আমরা ন্যায় বিচার করব। আট ধারার যে বিশেষ ব্যতিক্রম সেটা কিন্তু অবশ্যই এখানে আমি মনে করি যে ১ বছরের মধ্যেই আবেদন করা উচিত। ১ বছরের মধ্যে যদি আবেদন করা না হয় পরবর্তীতে এই লিগ্যাল ডিসেবিলিটিস এর যে গ্রাউন্ড সেটা থাকা উচিত এবং সেটাই হয়েছে ৮ ধারার বিশেষ ব্যতিক্রমে যে অগ্রকের মামলার তামাদির মেয়াদ ১ বছর। ১ বছরের মধ্যেই আপনাকে মামলা করতে হবে। দ্বিতীয় একটা পয়েন্ট বলা আছে যে কোনো ব্যক্তির অপরাগতা অপসারণের পর বা মৃত্যুর পর যে সময় বৃদ্ধি করা হবে তা কোনোভাবেই কি হবে না? কোনোভাবেই ৩ বৎসরের বেশি হবে না। তাহলে কোনো ব্যক্তির অপারগতা অপসারণের পর বা মৃত্যুর পর যে সময় বৃদ্ধি করা হবে তা কোনোভাবেই ৩ বৎসরের বেশি হবে না। এখানে কি বোঝাতে চেয়েছি? আচ্ছা আরেকটা বিষয় আ আপনাদের গ্রুপে সবগুলো সাবজেক্টের পিডিএফ হ্যান্ড নোট দিয়ে দিয়েছি। আচ্ছা সবগুলো পিডিএফ কি আপনারা পেয়েছেন? একটু যদি আমাকে জানাতেন। জি, আনমিউট করেছি। সবগুলো পিডিএফ পেয়েছেন? পিডিএফ জি গুলো স্যার, পেয়েছি পেয়েছি স্যার, স্যার। কিন্তু লোড দেওয়া হয়নি স্যার, আপনার বই নিব কিনে। আচ্ছা। যদি বই নিতে চান একটু দ্রুতই অর্ডার করে ফেলেন। ঠিক আছে? দ্রুতই অর্ডার করে ফেলেন। আজকে অর্ডার দিয়ে দিব স্যার, জি, জি, জি। আজকে অর্ডার দিয়ে দিব স্যার, ওকে। টাকা আপনারা পেমেন্ট দিয়ে দেবো, ক্লাস শেষ হোক স্যার। আপনারা ইচ্ছা করলে আ জি। আপনারা ইচ্ছা করলে সেগুলো হচ্ছে আপনার স্ব এলাকা থেকে প্রিন্ট করে বাছাই করে নিতে পারেন। আর যদি ওই ক্ষেত্রে আপনার হচ্ছে খরচটা হয়তোবা বেশি পড়বে। আর যদি আপনারা মনে করেন যে না বই আকারে নিতে চাই, সেক্ষেত্রে আপনারা হচ্ছে বই আকারেও নিতে পারবেন। থ্যাংক ইউ। ওগুলো অবশ্যই পড়ার সাথে ধরবেন। ধরলে হচ্ছে সুবিধা হবে এবং সেগুলো আপনারা যেভাবে দিয়েছি এগুলো লাল কালি দিয়ে বা হচ্ছে এবং মার্কার পেন দিয়ে দাগে দাগে পড়বেন। এই যেমন আমি এখানে ৮ ধারার বিশেষ ব্যতিক্রমে পয়েন্ট করেছি। হ্যাঁ? আপনার হচ্ছে ১ বছর। তারপর হচ্ছে আর্টিকেল 10 হ্যাঁ? তারপরে দ্বিতীয়ত পয়েন্ট হয়েছে কি? যে কোনো ব্যক্তির অপরাগতা অপসারণের পর যে সময় বৃদ্ধি করা হবে তা ৩ বছরের বেশি হবে না। তাহলে সে ৩ বছরে আপনি কি করবেন? আন্ডারলাইন করবেন। ওকে আমরা যদি উদাহরণ দেখি এখানকার উদাহরণগুলো খুবই ইম্পোর্টেন্ট এবং বুঝার বিষয়। আমাদের দ্বিতীয় ব্যতিক্রমে বলা আছে যে কোনো ব্যক্তির অপারগতা অপসারণের পর যে সময় বৃদ্ধি করা হবে তা কোনোভাবেই ৩ বৎসরের বেশি হবে না। এটা অনেকে মুখস্থ করি না বুঝে। এটা কিভাবে মুখস্থ করবেন এটা যদি না বুঝেন? ধরেন আপনি নিজেকে দিয়ে উদাহরণ দেন। আপনার নিজের কি হয়েছে? আপনার একটা স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিন্তু আপনার যে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করার অধিকার অর্জন হয়েছে, আপনি হলেন পাগল। তাহলে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করার অধিকার অর্জন করেন, উনাকে কত বছরের মধ্যে মামলা করতে হবে? আমরা জানি ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বছরের মধ্যে কি করতে হবে? মামলা করতে হবে। তাহলে আপনার স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারে মামলা করার অধিকার অর্জন হয়েছে কিন্তু আপনি পাগল। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আপনার মামলা করার তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। কিন্তু আপনাকে মামলা করতে হবে কত দিনের মধ্যে? ১২ বৎসরের মধ্যে। এখন আপনি ১১ বৎসর পাগল ছিলেন। ১১ বৎসর পর আপনি পাগল থেকে সুস্থ হয়েছেন। কত বছর পর পাগল থেকে সুস্থ হয়েছেন? ১১ বৎসর পর পাগল থেকে আপনি সুস্থ হয়েছেন। তাহলে এই যে ১১ বছর পর পাগল থেকে সুস্থ হয়েছেন আপনার হাতে মামলা করার জন্য। আর কত বৎসর সময় অবশিষ্ট আছে? আপনাকে মামলা করতে হবে হচ্ছে ১২ বৎসরের মধ্যে। আপনি ১১ বছর পর পাগল থেকে সুস্থ হয়েছেন। আপনার হাতে মামলা করার জন্য আর অবশিষ্ট কত বছর আছে? আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে, সেই মামলা করার তামাদির মেয়াদ ১২ বছর। কিন্তু আপনি পাগল। এখন আপনি ১১ বৎসর পাগল ছিলেন। ১১ বৎসর পর পাগল থেকে সুস্থ হয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আপনার মামলা করার জন্য আপনার হাতে আর কতটুকু সময় অবশিষ্ট আছে? আমরা যদি ১২ বৎসর থেকে ১১ বৎসর বাদ দেই, তাহলে আপনার হাতে অবশিষ্ট আছে আর মাত্র শুধুমাত্র কি? শুধুমাত্র ১ বছর। এই ১ বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। কিন্তু আমরা তো ৮ ধারার যে বিশেষ ব্যতিক্রম এখানে পড়েছি অপারগতা অপসারণের পর ৩ বৎসর সময় পাবে। কত বছর সময় পাবে? ৩ বৎসর।
তাহলে এইখানে আপনি পাচ্ছেন কত বছর? আমরা যে উদাহরণটা বললাম, ফ্যাক্ট বললাম, এখানে আপনি পাচ্ছেন হচ্ছে কত বছর? এখানে আপনি পাচ্ছেন হচ্ছে ১ বৎসর সময় পাচ্ছেন। তাহলে অবশিষ্ট হলো ১ বছর, সেটার সাথে অতিরিক্ত হিসাবে কি হবে? অবশিষ্ট ১ বছর, সেটার সাথে অতিরিক্ত হিসাবে কত বছর যোগ হবে? অতিরিক্ত হিসাবে ২ বৎসর যোগ হয়ে সর্বমোট হবে কত বছর? সর্বমোট হবে ৩ বছর। তাহলে অবশিষ্ট ১ বৎসর আর অতিরিক্ত কি হবে? অতিরিক্ত হবে ২ বৎসর। সর্বমোট কত বছরের মধ্যে করতে হবে? মামলা সর্বমোট হলো ৩ বছরের মধ্যে করতে হবে। তাহলে আমরা উদাহরণগুলো যদি একটু দেখি কি বলা আছে দেখেন, যে ক নাবালক থাকাকালে মিরাস আদায়ের মামলা করার অধিকার লাভ করেন। ইহার ১১ বৎসর পর সে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে ক এর মামলা করার জন্য অবশিষ্ট ১ বছর সময় অবশিষ্ট থাকে। তাহলে এই ক্ষেত্রে সে কত বছরের মধ্যে মামলা করতে পারবে? অবশিষ্ট হলো ১ বছর, সেটার সাথে অতিরিক্ত হিসেবে আরো কত বছর যোগ হবে? অবশিষ্ট ১ বছর, সেটার সাথে অতিরিক্ত হিসাবে আরো ২ বৎসর যোগ হবে। তাহলে সর্বমোট কত বছর হবে? সর্বমোট হবে ৩ বৎসর। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। বিষয়গুলো বোঝার আছে তো? আপনারা আ দয়া করে অযথা কেউ আনমিউট করে রাখবেন না। কারণ এই প্রবলেম গুলো যদি না বুঝেন তাহলে কিছুটা হলেও ঘাটতি থেকে যাবে। আচ্ছা, আপনারা সবাই বুঝেছেন? সবাইকে আনমিউট করে দিয়েছি। সবাই কি বুঝেছেন উদাহরণটা? স্যার স্যার জি, আমি জি, একটা বুঝতে প্রশ্ন করি পারছি। স্যার। জি বলেন। স্যার শুনতে পাচ্ছি, আপনি বলেন। টোটাল প্রশ্ন হলো ১২ বছর পরে সে মামলা করতে ১২ বছর পর্যন্ত সে মামলা করতে পারবো। ৩ বছর বেশি হবে না। তার যদি ১ বছর থাকে স্যার, ৩ বছর তো সে তার এক্সট্রা পায় সময়টা। এটা ৪ বছরের সঙ্গে স্যার ২ বছর যে হইলো ২ প্লাস ১ ৩ হইলো, এই জায়গাটা আমি স্পষ্ট বুঝি নাই। আচ্ছা। ধরেন আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। আপনার মামলা করতে হবে ১২ বছরের মধ্যে। আপনি ২০ বছর কি ছিলেন? ২০ বছর পাগল ছিলেন। এখন ২০ বছর পর পাগল থেকে সুস্থ হয়েছেন। তাহলে আপনার মামলা করার জন্য আপনার হাতে আর অবশিষ্ট কত বছর সময় আছে বলেন তো? অবশিষ্ট নাই। অবশ্য কোনো অবশিষ্ট সময় নাই। নাই। মানে অবশিষ্ট কোনো জি না, সময় নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি কত জি না। বছরের মধ্যে মামলা করতে পারবেন? এই ৮ ধারার ৩ বিশেষ বছর। ব্যতিক্রমে বলা আছে আপনি ৩ বছরের মধ্যে মামলা ৩ করতে পারবেন। এটা কি বুঝেছেন যেটা বললাম? এখন যেটা বললাম, জি স্যার। এটা বুঝতে জি পেরেছেন? স্যার বুঝতে পারছি। যে আপনি যদি জি ৫০ স্যার, বছর জি স্যার, পরেও পাগল থেকে সুস্থ হন, তাহলে ৫০ বছর পরেও জি আপনি কি করতে পারবেন? ৩ বছরের মধ্যে কেউ মামলা করতে অন্যভাবে পারবো। নিয়েন না, হ্যাঁ? দয়া করে। আমরা ইজিলি জি, বুঝার জি চেষ্টা স্যার। করি। এবং আমরা যে গল্পগুলো বলবো এগুলো কেউ পার্সোনালি নিবেন না। একটা ক্লাস এরকম হয়েছে গত বছর। ওই ভদ্রলোক খুবই শিক্ষিত ছিল। সজীব করে নাম। উনি হঠাৎ করে মাইন্ড করে বসেছে আরকি। আমরা সবাই কিন্তু ক্লাসটাকে এনজয় করব। এটাকে পেইন মনে করব না। ঠিক আছে? যে কিছু একটা বলতেছে, আমি পারি নাই, হয়তোবা আজকে বাদল ভাইকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছি, উনি পারেন নাই। এতে বিব্রত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এটা আমরা সবাই এখানে, যদিও অনলাইন ক্লাস, কিন্তু ধরতে পারেন যে অনলাইন ক্লাসে কিন্তু কথা বলা যায় এখানে। আপনার এরকম না যে আমি Facebook লাইভে ক্লাস নিচ্ছি, আপনারা কেউ মানে শুধু বসে, বসে শুনতেছেন। এরকম না তো। এখানে কথা বলার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। যদি আপনারা সবাই মিউট করে রাখেন। আপনারা যদি কইরা স্যার থাকেন। আরেকটা প্রশ্ন স্যার আমার। জি। তাহলে আমি আরেকটু ওনার এটা শেষ করি, স্যার হ্যাঁ? আপনার কোয়েশ্চেনটা নিচ্ছি। ওনার এটা শেষ করি, ১ম কোয়েশ্চেনটা শেষ করি। তাহলে এই ক্ষেত্রে উনি ২০ বছর পরেও যদি পাগল থেকে সুস্থ হন, উনি কি করতে পারবেন? ৩ বছরের মধ্যে মামলা করতে পারবেন। কিন্তু উনি ১০ বছর পর পাগল থেকে সুস্থ হলেন। তাহলে ১০ বছর পর যদি পাগল থেকে সুস্থ হন, উনার মামলা করার জন্য হাতে আর অবশিষ্ট কত বছর আছে? ২ ১২ বছর। বছর থেকে যদি ২ বছর আছে। কিন্তু আমাদের ৮ ধারায় তো বলা আছে ৩ বছরের মধ্যে মামলা করতে হবে। তাহলে তাহলে সেক্ষেত্রে তিনি অবশিষ্ট আছে ২ বছর। সেটার সাথে অতিরিক্ত হিসাবে কি হবে? ১ অতিরিক্ত বছর হিসাবে হয়ে গেল। ১ বছর যোগ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি, এখন বলেন। থ্যাংক ইউ। এখন বলেন। স্যার জি, স্যার জি। আমার প্রশ্ন হলো রহিমের জমি ২০% জমি আহ, যে বিক্রয় করেছে, পয়েন্ট কিনে নিয়েছে। রহিমের জমি চারিদিকে আছে। রহিমের জমি যদি এক পাশে থাকে স্যার, তাহলে কোন রকমের মামলা করার? তাহলে অন্য পাশে যারা আছে তারা করতে পারবে, রহিম পাগল। আশেপাশে যারা আছে তারা করবে ও অগ্রভাগের মামলা। ও আচ্ছা আচ্ছা, এক পাশে থাকলে হবে না স্যার, চার পাশে থাকা লাগবে। না, 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 ওইটা কোনো ফ্যাক্টর না। ও হ্যাঁ, আচ্ছা, আপনাকে ঠিক শুধু আছে। এক্সাম্পল হিসেবে বললাম। তার পাশে থাকতে হবে বিষয়টা এরকম না। এরকমও হতে পারে যে ভাই হতে পারেন আপন, সেটা আমরা মুসলিম লতে চলে যেতে হবে তখন। জি জি বুঝেন নাই? জি স্যার, মানে মনে করেন তা আমার কেউ নাই, আমার কোনো আত্মীয় নাই, তাহলে সে একটা দুঃস্থ। কথায় মনে রাখতে হবে, ক্রয়ের অধিকার যার বেশি। এটা আমরা বুঝি আচ্ছা তো আচ্ছা, মুসলিম, জি আমাদের মুসলিম লতে আছে, ভ্যাট অ্যাক্টও আছে, নেট অ্যাক্টও কিন্তু আছে। জি সেটা স্যার, সেখানে ঠিক আমরা আছে। কি পড়েছি? প্রিএম্পশন পড়েছি। দেখেন মনে জি করে। জি জি।
ঠিক আছে, থ্যাংক ইউ। ওইদিকে আমরা না স্যার যাই, স্যাটেক নেটেক এখনো ঘাটালে আমাদের পড়াটা নষ্ট হয়ে যাবে। বলেন। স্যার আহ, এখানে ওই বিশেষ যে ধারাটা 8 ধারা, এটা হচ্ছে যদি 12 বছরে যদি সে সুস্থ হয় সেক্ষেত্রে তো 3 বছর পাবে। আর যদি সে 9 বছর দিয়েও যদি সে সুস্থ হয় সেক্ষেত্রে ওই 3 বছর হবে। কোনো ক্রমেই সে সুস্থ হওয়ার 3 বছর মানে বেশি হবে না। তবে বেশি বারো হবে, বছর যদি বেশি হবে। এই আপনার কোয়েশ্চেনটার এখনই উত্তর দিচ্ছিলাম। বেশিও হবে। জি জি ধরেন আপনি পাগল, আপনাকে মামলা করতে হবে 12 বছরের মধ্যে। কিন্তু আপনি 6 বছর পর জি পাগল থেকে সুস্থ হয়ে গেছেন। তাহলে 6 বছর পর যদি জি পাগল থেকে সুস্থ হয়ে যান, সেক্ষেত্রে আপনার হাতে আর কত বছর সময় অবশিষ্ট আছে? অবশ্যই আপনার হাতে 6 আরো বছর 6 বছর সময় অবশিষ্ট আছে। তাহলে একটা থিওরি হলো, বেশি হলে কি পাবেন? বেশি হলে বেশিটাই পাবেন। আর কম হলে কি হবে? কম হলে নাই হলে ৩ বছর। আমাদের যে ২ বছর হয়ে গেছে তার মানে নাই। নাই হলে ৩ বছর। আর যখন কম হবে যে জি হাতে জি সময় আছে ১ বছর, তখন কি পাবেন? তখন পাবেন ৩ বছর। তাহলে এক কথায় যদি মনে রাখি, বেশি হলে বেশিটাই পাবেন। আর কম হলে কি হবে? কম হলে হবে ৩ বছর। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। থ্যাংক ইউ। এই বিষয়টা বুঝার জি ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় বলে দেই আপনাদেরকে। ক্লাসটা যারা ফোন থেকে ক্লাস করেন, ক্লাস চলাকালীন সময়ে যদি ফোন আসে, সেটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয়, অন্ততপক্ষে ক্লাস চলাকালীন সময়ে সেই ফোনটা রিসিভ করবেন না। আর সবচেয়ে বেটার হয় অনলাইন ক্লাসগুলো আপনারা যদি বাসায় বসে ল্যাপটপে করতে পারেন, বা হচ্ছে ডেস্কটপে করতে পারেন, বা হচ্ছে ট্যাবে করতে পারেন যেখানে কল আসে না, সেটা সবচেয়ে বেশি বেটার হয়। ওকে। আর যাদের হচ্ছে একাধিক ফোন ব্যবহার করেন, সেক্ষেত্রে যে ফোনটাতে আপনার কল বা হচ্ছে যোগাযোগ কম হয়, ওই ফোনটা থেকে যদি যুক্ত হন তাহলে ক্লাসে আপনার মনোযোগ থাকবে। আপনি মনোযোগ সহকারে এই বিষয়টা শুনতে পাচ্ছেন। এখন ইমার্জেন্সি একটা কল চলে আসছে, সেটা আপনি দেখতেছেন যে রিসিভ করলে হয়তোবা আপনার একটা ক্লায়েন্ট, একটা মামলা আসবে বা কয়েকটা টাকা পাবেন। সেটা হতে পারে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, যারা চাকরি করেন বসে ফোন দিতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে ওইভাবে যদি আপনারা ক্লাসগুলো করেন তাহলে বেটার হয়। তাহলে আমরা ১ম উদাহরণ পড়ে ফেললাম, আমরা ২য় উদাহরণে চলে যাই। দেখেন ২য় উদাহরণে বলা আছে যে উন্মাদ থাকাকালে বংশগত পদ দখলের মামলা করার অধিকার লাভ করে। ১২৪ অনুচ্ছেদে কি আছে? ১২৪ অনুচ্ছেদে আছে হচ্ছে বংশগত পদ দখলের মামলা। তাহলে উন্মাদ থাকাকালে ১২৪ অনুচ্ছেদে কি বলা আছে? বংশগত পদ দখলের মামলা। যে বংশগত পদ দখলের মামলা করার অধিকার প্রাপ্ত হয়। ইহার ৬ বৎসর পর ক সুস্থ হয়। কত বৎসর পর ক সুস্থ হয়? ইহার ৬ বৎসর পর ক সুস্থ হয়। তাহলে আমরা কি জানি? আমরা জানি আর্টিকেল ১২৪ অনুচ্ছেদ, অর্থাৎ অনুচ্ছেদ ১২৪ অনুযায়ী আমরা জানি বংশগত পদ দখলের মামলার তামাদির মেয়াদ হলো ১২ বছর। এটাকে যদি আমরা নিজেদের ঘাড়ে চাপায় নিই, ধরেন আমি আপনি সবাই পাগল। এখন আমাদেরকে কি করতে হবে? আ বংশগত পদ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। তাহলে বংশগত পদ দখল পুনরুদ্ধারের মামলা করার আ তামাদির মেয়াদ কত বৎসর? তামাদিনের ১২৪ অনুচ্ছেদে বলা আছে, বংশগত পদ দখলের মামলা করার তামাদির মেয়াদ হলো ১২ বছর। কিন্তু আমরা তো পাগল। এখন একেবারেই ট্রু সেন্স এ আমরা ধরেন হচ্ছে ৬ বৎসর পর পাগল থেকে সুস্থ হয়েছি। তাহলে ৬ বৎসর পর যদি পাগল থেকে সুস্থ হই, এই ক্ষেত্রে মামলা করার জন্য আমাদের হাতে আর কত বছর সময় অবশিষ্ট আছে? যদি ৬ বৎসর পর পাগল থেকে সুস্থ হই, তাহলে আমাদের হাতে মামলা করার জন্য আর কত বছর সময় অবশিষ্ট আছে? আর অবশিষ্ট আছে হচ্ছে ৬ বৎসর। তাহলে এই ক্ষেত্রে ৬ বৎসর কি ৩ বৎসর থেকে বেশি না কম? ৩ বৎসর থেকে বেশি। যেহেতু ৬ বৎসর ৩ বৎসর থেকে বেশি, এই কারণে আপনি কি পাবেন? আপনি পুরা ৬ বৎসরই পাবেন। অর্থাৎ বেশি হলে বেশিটা পাবেন, আর কম হলে কি হবে? কম হলে ৩ বৎসর। আবারও রিপিট করে দিচ্ছি। ধরেন আপনি হলেন পাগল। এখন পাগল থাকা অবস্থায় আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিসের মামলা? বংশগত পদ দখলের মামলা। তাহলে বংশগত পদ দখলের মামলা করার তামাদির মেয়াদ কত বৎসর? বংশগত পদ দখলের মামলার তামাদির মেয়াদ হলো ১২ বছর। ১২ বছরের মধ্যে আপনাকে কি করতে হবে? ১২ বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। এখন আপনি পাগল থেকে ৬ বছর পর কি হয়েছেন? ৬ বছর পর পাগল থেকে সুস্থ হয়েছেন। তাহলে ৬ বছর পর যদি পাগল থেকে সুস্থ হন, এই ক্ষেত্রে আপনার মামলা করার জন্য আর কত বছর সময় অবশিষ্ট আছে আপনার হাতে? আপনার হাতে অবশিষ্ট আছে ৬ বছর। আবারও বলি, বেশি হলে কি পাবেন? বেশি হলে বেশিটাই পাবেন। আর যখন কম হবে তখন কি হবে? তখন হবে ৩ বছর। ওই যে উপজেলা মোড় যে অফিসটা ইয়াটা আছে না, যেখানে গাড়ি রাখি, গাড়ির ওই যে অপোজিটে যেই দোকানটা আছে ওইখান থেকে
বলবেন যে পানি ছাড়া কফি দেওয়ার জন্য, যেটা ব্লাক কফি আরকি। সরাসরি ব্লাক কফি না, ওইটা পানি থাকবে না আরকি। বললেই দিবে। তাহলে তৃতীয় উদাহরণে চলে যাই। যে ক নামক একজন জড়বুদ্ধি সম্পন্ন জমিদার প্রজা। বৈধ অপারগতা কয়টি? আমরা জানি বৈধ অপারগতা হলো ৩ টি। কি, কি? পাগল, নাবালক এবং জড়বুদ্ধ। তাহলে জড়বুদ্ধ জমিদার বা পাগল জমিদার। জমিদার কর্তৃক প্রজার নিকট থেকে জমি পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কত বৎসর? জমিদার কর্তৃক প্রজার নিকট থেকে আমাদের ১৩৯ অনুচ্ছেদে বলা আছে। ১৩৯ অনুচ্ছেদে কি বলা আছে? জমিদার কর্তৃক প্রজার নিকট থেকে জমির পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ। তাহলে জমিদার কর্তৃক প্রজার নিকট থেকে জমির পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কত বৎসর? তামাদির মেয়াদ হলো ১২ বছর। এখন জমিদার ৩ বছর পর মারা গেছে জড়বুদ্ধ থেকে। এখন জমিদার যখন ৩ বছর পর মারা গেল, তাহলে জমিদার যখন মারা গেল সেই ক্ষেত্রে মামলাটা কে করবে? সেক্ষেত্রে মামলা করবে হচ্ছে জমিদারের যে বৈধ প্রতিনিধি আছে, সেই বৈধ প্রতিনিধি কি করবে? জমিদারের বৈধ প্রতিনিধি মামলা করবে। তাহলে বৈধ প্রতিনিধির মামলা করার জন্য অবশিষ্ট কত বছর আছে? জমিদারকে মামলা করতে হবে ১২ বছরের মধ্যে। এখন জমিদার কত বছর পর মারা গেল? জমিদার মারা গেল হচ্ছে আ ৩ বছর পর। তাহলে ৩ বছর পর যদি মারা যায় সেক্ষেত্রে জমিদারের হাতে আর কত বছর সময় অবশিষ্ট আছে? হাতে আর সময় আছে হচ্ছে জমিদারের যে বৈধ প্রতিনিধি আছে, বৈধ প্রতিনিধির হাতে সময় অবশিষ্ট আছে হচ্ছে ৯ বছর। তাহলে এই যে ৯ বছর, সেটা কি ৩ বছর থেকে বেশি না কম? সেটা ৩ বছর থেকে বেশি। তাহলে যেহেতু বেশি, এই ক্ষেত্রে বৈধ প্রতিনিধি কি করতে পারবে? বৈধ প্রতিনিধি ৯ বৎসরের মধ্যেই মামলা করতে পারবে। তাহলে বেশি হলে কি পাবেন? বেশি হলে বেশিটা পাবেন। আর কম হলে তখন কি হবে? তখন হবে ৩ বছর। তাহলে প্রশ্নটা যদি এরকম হতো, ক নামক একজন জড়বুদ্ধি সম্পন্ন জমিদার প্রজার নিকট থেকে জমির পুনরুদ্ধার এর মামলা করতে হবে। এখন জমিদার প্রজার নিকট থেকে কত বছর পর মামলা করলো? ধরেন হচ্ছে পুনরুদ্ধারের করলো। আ ধরেন হচ্ছে উনি সুস্থ হলো কত বছর পরে? জমিদার প্রজার নিকট থেকে মামলা করতে হবে ১২ বছরের মধ্যে। এখানে আমাদের উদাহরণে বলা আছে উনি সুস্থ হয়েছেন, আ উনি মারা গেছেন। উনি মারা গেছেন ৩ বছর পর। এখন উনি ৩ বছর পর মারা যাননি। উনি ১৩ বছর পর মারা গেছেন। তাহলে সেই ক্ষেত্রে মামলা কে করবে? উনার বৈধ প্রতিনিধি। তাহলে বৈধ প্রতিনিধির হাতে মামলা করার জন্য কত বছর সময় অবশিষ্ট আছে? ১ বছর সময়ও অবশিষ্ট নাই। উল্টে আরো ১ বছর বেশি হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে বৈধ প্রতিনিধি কত বছরের মধ্যে মামলা করতে পারবে? তাহলে আমাদের হচ্ছে ৮ ধারার বিশেষ ব্যতিক্রম অনুযায়ী সেক্ষেত্রে বৈধ প্রতিনিধি ৩ বছরের মধ্যে কি করতে পারবে? ৩ বছরের মধ্যে মামলা করতে পারবে। তাহলে আবারও বলি, বেশি হলে কি পাবেন? বেশি হলে বেশিটা পাবেন। আর কম হলে কি পাবেন? কম হলে পাবেন হচ্ছে ৩ বৎসর। ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে ৯ ধারায় চলে যাচ্ছি। ক্লাস শেষ হওয়ার পর আপনাদেরকে আবার কোয়েশ্চেন করার সুযোগ দিব। কন্টিনিউয়াস রানিং অফ টাইম। সময়ের অবিরাম চলবে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা বুঝার কিছু আছে। আ একটা গল্পই বলি, যদিও আপনাদের ৯ ধারায় বেয়ারেক্টে কোনো উদাহরণ নেই। ধরেন মনি নামক একজন ব্যক্তি, উনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিসের মামলা? ধরেন হচ্ছে অর্থ পুনরুদ্ধারের মামলা বা স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা, হ্যাঁ? করার অধিকার অর্জন হয়েছে। এখন এই যে উনার আ সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করার অধিকার অর্জন হয়েছে, কিন্তু উনি কি? উনি হলেন পাগল। উনি কি? উনি পাগল। এখন উনি পাগল থেকে আ উনি পাগল থেকে আপনার হচ্ছে ধরেন ৬ বছর পর বা ৭ বছর পর সুস্থ হয়েছে। উনাকে মামলা করতে হবে কত বছরের মধ্যে? উনাকে মামলা করতে হবে ১২ বছরের মধ্যে। তাহলে উনি পাগল থেকে ৬ বছর, ৭ বছর বা ১০ বছর পর সুস্থ হয়েছেন। তাহলে ১০ বছর পর যদি সুস্থ হন তাহলে সেক্ষেত্রে উনাকে কত বছরের মধ্যে মামলা করতে হবে? আইন অনুযায়ী? উনাকে মামলা করতে হবে হচ্ছে ৩ বৎসরের মধ্যে। অবশিষ্ট আছে ধরেন উনার ২ বৎসর। আর অতিরিক্ত হিসেবে ১ বছর পাবে, অর্থাৎ সর্বমোট কত বছরের মধ্যে মামলা করতে হবে?
সর্বমোট হলো ৩ বৎসরের মধ্যে কি করতে হবে? ওনাকে মামলা করতে হবে। এখন মনির সাহেব ১০ বছর পর পাগল থেকে সুস্থ হয়ে তখন ধরেন হচ্ছে বাজারে R15 বাইক এসেছে। এখন কি চালায়? ধরেন হচ্ছে ফেজার। R15 এর আগে তো মনে হয় ফেজার চালাইতো খুব সম্ভবত। ফেজার এখন ছোট স্মল ছিল এফজেডএস তারপরে বড়টা হলো ফেজার। এখন ফেজার গাড়ি। ফেজার একটা লাল কালারের বাইক কিনলো কে? মনির সাহেব। উনি মামলা করল না। ঢাকা শহরের অলিগলি মোহাম্মদপুর, আদাবর, মতিঝিল, হাতিরঝিল যা আছে সবকিছু ঘুরে বেড়ালো। মামলা উনি করলেন না। এখন কিছুদিন পর সে মনির সাহেব ধরেন আবার পাগল হয়ে গেছেন। আবার নতুন করে কি হয়ে গেছেন? আবার পাগল হয়ে গেছেন। এখন মনির সাহেব যখন নতুন করে আবার পাগল হয়েছেন, তখন ধরেন উনি আবার ৫ বছর পাগল ছিলেন। ৫ বছর পর আবার পাগল থেকে সুস্থ হয়ে এখন উনি মামলা করতে আসছেন। সদরঘাটে আমাদের যে ঢাকা কোর্ট আছে সেখানে মামলা করলেন। এখন মামলা জমা দেওয়ার পর আদালত বলল, "আপনার মামলা কি? আপনার মামলা তামাদিতে বারিত। সেই কারণে খারিজ।" কেন খারিজ? কারণ এই ৯ ধারায় বলা আছে কন্টিনিউয়াস রানিং অফ টাইম। সময়ের অবিরাম চলন। অর্থাৎ আপনি যখন একবার পাগল ছিলেন, পাগল থেকে সুস্থ হয়েছেন, তখন আপনি কেন মামলা করেননি? যেহেতু মামলা করেননি এই কারণে আপনার মামলাটা কি হবে? আপনার মামলাটা খারিজ হয়ে যাবে। অর্থাৎ সময়ের অবিরাম চলন। কন্টিনিউয়াস রানিং অফ টাইম। তামাদির মেয়াদ গণনা যদি একবার শুরু হয়ে যায় তাহলে পরবর্তী কোনো অক্ষমতা, অযোগ্যতার কারণে সেটা আর কি হয় না? সেটা আর বন্ধ হবে না। তাহলে তামাদির মেয়াদ গণনা যদি একবার শুরু হয় তাহলে পরবর্তী কোনো অক্ষমতা মনির সাহেব ধরেন একবার পাগল ছিলেন, পাগল থেকে সুস্থ হয়েছেন। এখন সুস্থ হওয়ার পর আবার পাগল হয়েছেন, এখন উনি মামলা করতে আসছেন। সেই মামলা আর চলবে না। অর্থাৎ তামাদির মেয়াদ একবার গণনা শুরু হলে সেটা আর থামে না। পরবর্তী ক্ষমতা বা যোগ্যতার কারণে সেটা আর কি হয় না? সেটা আর বন্ধ হয় না। তবে বিষয়টা যদি এরকম হয়, ধরেন মনির সাহেবের যেই আ অ্যাসিস্ট্যান্ট আছে বা হচ্ছে মনির সাহেবের যেই সম্পত্তি আছে, হ্যাঁ? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি ফুল ব্লাক দিয়ে দিছে? ওকে, ওকে। এখন মনির সাহেবের যিনি অ্যাসিস্ট্যান্ট আছে বা হচ্ছে হ্যাঁ, লাগাই দেন। উনার যেই মার্কেট বা হচ্ছে উনার যে ব্যবসা-বাণিজ্য আছে, এগুলো ধরেন হচ্ছে শাহীন সাহেব দেখাশোনা করে। তাহলে শাহীন সাহেব হলো মনির সাহেবের কি করে? সম্পত্তি দেখাশোনা করে। এখন আবার মনির সাহেব কি পায়? শাহীন সাহেবের কাছ থেকে টাকা-পয়সা বা হচ্ছে সম্পত্তি পায়। এদিক দিয়ে আবার শাহীন সাহেব মনির সাহেবের সম্পত্তি দেখাশোনা করে রাখে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে একটা শর্ত দিয়েছে, যখন পাওনাদারের সম্পত্তি পরিচালনার দায়িত্ব দেনাদারের উপর ন্যস্ত থাকে। তাহলে আপনি যার কাছে টাকা পাবেন, আপনি যার কাছে আ আ সম্পত্তি পাবেন, অস্থাবর সম্পত্তি পাবেন, হ্যাঁ? টাকা-পয়সা পাবেন, সে যদি আপনার সম্পত্তি দেখাশোনা করে, অর্থাৎ পাওনাদারের সম্পত্তি পরিচালনার দায়িত্ব যদি দেনাদারের উপর ন্যস্ত থাকে। এই ক্ষেত্রে ঋণ উসুলের নিমিত্ত ওই তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। তাহলে মনির সাহেব ধরেন পাগল ছিলেন, হ্যাঁ? পাগল অবস্থায় উনাকে কি করতে হবে? পাগল অবস্থায় তো উনাকে মামলা করা যাবে না। উনি পাগল থেকে সুস্থ হয়ে মামলা করবেন। কার বিরুদ্ধে মামলা করবেন? উনার যে সম্পত্তি পরিচালনা করেন, দেখাশোনা করেন, তার বিরুদ্ধে করবেন। এখন এই ক্ষেত্রে আমরা যে উপরে বলেছি ৯ ধারার যে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, সেই বিধানটা কিন্তু উনার ক্ষেত্রে কি হবে না? উনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। কেন প্রযোজ্য হবে না? এটাই ব্যতিক্রম। যে মনি সাহেব একবার পাগল হয়েছেন, পাগল থেকে সুস্থ হয়েছেন, আবার পাগল হয়েছেন, আবার পাগল থেকে সুস্থ হয়েছেন। এটা কোনো ম্যাটার না। উনি বারবার উনার তামাদির মেয়াদ গণনা কি হবে? উনার তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। সেক্ষেত্রে ৯ ধারা কার্যকর হবে না। কেন কার্যকর হবে না? কারণ এক্ষেত্রে কি হয়েছে? পাওনাদারের সম্পত্তি পরিচালনার দায়িত্ব দেনাদারের উপর কি হয়েছে? ন্যস্ত হয়েছে। তাহলে পাওনাদারের সম্পত্তি পরিচালনার দায়িত্ব যদি দেনাদারের উপর ন্যস্ত থাকে, এই ক্ষেত্রে ঋণ উসুলের নিমিত্তে তামাদির মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। ১০ ধারায় আপনাদের বেয়ার অ্যাক্ট এর কোনো উদাহরণ নেই, মূল বইয়ে কোনো উদাহরণ নেই। আমরা উদাহরণ বানিয়ে বলতেছি, হ্যাঁ? একেবারেই ট্রু সেন্স এ।
একেবারেই ট্রু সেন্স এ যদি বলি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবো। ১০ ধারায় বলা আছে, প্রকাশ্য ওসি, ট্রাস্টি তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা। বলে প্রকাশ্য ওসি, ট্রাস্টি তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলার যে বিষয়টা আছে, ধরেন আপনার এলাকায় মাথায় যদি অন্য টেনশন থাকে সেটা ঝেড়ে ফেলে দেন। আপনার এলাকায় একটা মসজিদ আছে। সেই মসজিদটা হলো টিনের মসজিদ। মানে ছোটখাটো একটা মসজিদ। কিন্তু মুসল্লি অনেক। অনেক মানুষ নামাজ পড়তে আসে। বিশেষ করে শুক্রবারে মানুষ বাইরে দাঁড়ায় নামাজ পড়তে হয়। ভিতরে জায়গা হয় না। অনেক এখন মসজিদের যে কমিটি আছে, সেই কমিটি চিন্তা ভাবনা করলো, মসজিদ কমিটি বসে একটা সিদ্ধান্ত নিল যে ওনারা কি করবেন? ওনারা হচ্ছে এই মসজিদটাকে, যে টিনের যে মসজিদটা আছে সেটাকে ওনারা হচ্ছে ৩ তালা করবেন। এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরবর্তীতে ওনারা টাকা এবং অনুদান এবং চাঁদা তোলা শুরু করল। এখন এই যে ৩ তালা মসজিদ করবেন সেক্ষেত্রে ওনারা একটা বাজেট করলেন যে তাদের ১ কোটি টাকার মতো কি হবে? মসজিদ কমিটির ১ কোটি টাকার মতো খরচ হবে। সে অনুযায়ী তারা হচ্ছে টাকা এবং চাঁদা উত্তোলন করা শুরু করলেন। এক পর্যায়ে কমিটির ফান্ডে ৩ কোটি টাকা উঠল। ৩ কোটি টাকা উঠার পর তখনকার মসজিদ কমিটি ১ কোটি টাকা খরচ করে সেই মসজিদটা একদম হচ্ছে জাঁকজমক সুন্দর করে দিল। বাকি যেই টাকাগুলো আছে সেগুলো কমিটির লোকজন সুন্দর করে ভাগ-বাটোয়ারা করে খেয়ে ফেলল। আত্মসাৎ করল। তাহলে এরকম পরিস্থিতিতে সেই যেই ট্রাস্টি ছিল, যাদেরকে বিশ্বাস করে আমরা অনুদান দিয়েছি, চাঁদা দিয়েছি, তাদের বিরুদ্ধে মামলা করার তামাদির মেয়াদ বা হচ্ছে কতদিন থাকবে? কখন মামলা করা যাবে? আমাদের ১০ ধারায় বলা আছে, প্রকাশ্য ওসি, ট্রাস্টি তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা। তাহলে ওসি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তামাদির মেয়াদ নাই। তার মানে মসজিদ কমিটি মসজিদ করেছে ধরেন ২০০২ সালে। এখন ২০২৫ সালে এসেও তাদের বিরুদ্ধে কি করা যাবে? তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে। আমাদের ১০ ধারার বেসিক কথা হলো কি? ধর্মীয় উদ্দেশ্যে বা দাতব্য উদ্দেশ্যে যদি কোনো ট্রাস্ট গঠিত হয়, সেই ট্রাস্টি যদি ট্রাস্টের সম্পত্তি আত্মসাৎ করে, তাহলে এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেকোনো সময় মোকদ্দমা দায়ের করা যাবে। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। তাহলে আবারও রিপিট করি। ধর্মীয় উদ্দেশ্যে বা দাতব্য উদ্দেশ্যে যদি কোনো ট্রাস্ট গঠিত হয়, তাহলে মসজিদ কমিটি, মন্দির কমিটি, গির্জা কমিটি বা হচ্ছে মুসলিম, হিন্দু, বৌদ্ধদের যে ধর্মীয় উদ্দেশ্যে যেই সকল কমিটিগুলো হয়, এগুলো হলো কি? ট্রাস্টি। তারা হচ্ছে ওইখানকার কি? একজন জিম্মাদার। তাহলে ধর্মীয় উদ্দেশ্যে, দাতব্য উদ্দেশ্যে ট্রাস্ট গঠিত হয়েছে। সেই ট্রাস্টি যদি ট্রাস্টের সম্পত্তি আত্মসাৎ করে, এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেকোনো সময় মোকদ্দমা দায়ের করা যাবে। এখানে নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। যারা রেগুলার গতকালকে ছিলেন, আজকেই ক্লাসে নেই, আপনাদের বিষয়ে বলতেছি। এটা আ নট সো গুড। একটা সময় বুঝতে পারবেন পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পর। আমি কিন্তু ১ম দিনই বলেছি যে পবিত্র দায়িত্ব। আপনারা যদি একজনও ক্লাস করেন, সেই একজনই হয়তোবা পাস করবেন। আমার জায়গা থেকে ইনশাআল্লাহ চেষ্টার কোনো কমতি থাকবে না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সুস্থ থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। ১১ ধারায় আপনাদের মূল বইয়ে, বেয়ারেক্ট হলো মূল বই। মূল বইয়ে কোনো উদাহরণ নেই। ১১ ধারায় কি বলা আছে? বৈদেশিক চুক্তির মামলার তামাদি। তাহলে ১১ একে বলা আছে, বিদেশে সম্পাদিত চুক্তি বিষয়ে যেই সকল মোকদ্দমা বাংলাদেশের আদালতে রুজু হয়, সেই সকল ক্ষেত্রে এই তামাদি আইন প্রযোজ্য। একটু গল্প করেই পড়ি। ধরেন জগাই এবং মগাই। জগাই মগাই ২ বন্ধু। খাতায় লিখতেও পারেন ২ বন্ধুর নাম। জগাই প্লাস মগাই। এখন জগাই মগাই উগান্ডায় থাকে। ওনারা বাংলাদেশী। কিন্তু থাকে কোথায়? থাকে হচ্ছে উগান্ডা। এখন উগান্ডায় বসে জগাই এবং মগাই কি করল? চুক্তি করল। এখন সেই চুক্তিটা কি হলো? সেই চুক্তিটা ভঙ্গ হলো। আবারও বলতেছি, জগাই মগাই কোথায় থাকে? উগান্ডায় থাকে। উগান্ডায় বসে চুক্তি করলো,
সেই চুক্তি ভঙ্গ হলো। তাহলে এই চুক্তিটা কি চুক্তি? এই চুক্তিটা হলো বৈদেশিক চুক্তি। কেন বৈদেশিক চুক্তি? কারণ তারা তো বাংলাদেশে বসে চুক্তি করেনি। তারা কোথায় চুক্তি করেছে? বাংলাদেশের বাহিরে চুক্তি করেছে। 11 একে বলা আছে যে বিদেশে সম্পাদিত চুক্তি বিষয়ে যেই সকল মোকদ্দমা বাংলাদেশের আদালতে রুজু হয়, তাহলে জগাই মগাই উগান্ডায় বসে চুক্তি করেছে, সেই চুক্তি ভঙ্গ হয়েছে, সেই চুক্তি ভঙ্গ হওয়ার কারণে কোথায় মামলা হয়েছে? বাংলাদেশের আদালতে মামলা হয়েছে। তাহলে বাংলাদেশের আদালতে যদি মামলা হয়, সেই ক্ষেত্রে আমরা যে তামাদি আইন পড়তেছি, তামাদি আইন ১৯০৮, এই তামাদি আইন কি হবে? এই তামাদি আইন প্রযোজ্য হবে। 11-2 বলা আছে বিদেশে সম্পাদিত চুক্তি বিষয়ে যেই সকল মোকদ্দমা বাংলাদেশের আদালতে রুজু হয়, সেই সকল ক্ষেত্রে কি নয়? বিদেশি তামাদি আইন। অর্থাৎ জগাই-মগাই উগান্ডায় বসে চুক্তি করেছে, বাংলাদেশের আদালতে মোকদ্দমা দায়ের হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে তামাদি আইন ১৯০৮ সালের যে তামাদি আইন, সেই তামাদি আইন প্রযোজ্য হবে। এবং 11-2 বলেছে উগান্ডার যেই তামাদি আইন অর্থাৎ বিদেশের যেই তামাদি আইন, সেই তামাদি আইন কি হবে না? সেই তামাদি আইন প্রযোজ্য হবে না। তবে বিষয়টা যদি এরকম হয়, বিদেশি তামাদি বিধির আওতায় যদি চুক্তির পরিসমাপ্তি হয়ে থাকে এবং পক্ষদ্বয় যদি সেই দেশেই বসবাস করে, তাহলে বিদেশি তামাদি বিধির আওতায় যদি চুক্তির পরিসমাপ্তি হয়ে থাকে এবং পক্ষদ্বয় যদি সেই দেশে বসবাস করে, তাহলে জগাই-মগাই এখন কোথায় আছে? এখন আছে হচ্ছে উগান্ডা। তাহলে উগান্ডায় তারা কি করে? উগান্ডায় তারা বসবাস করে। তো বিদেশি তামাদি বিধির আওতায় যদি চুক্তির পরিসমাপ্তি হয়ে থাকে এবং পক্ষদ্বয় যদি সেই দেশেই বসবাস করে, উগান্ডায় বসবাস করে, তাহলে সেই ক্ষেত্রে কি নয়? সেই ক্ষেত্রে বিদেশি যেই তামাদি আইন আছে, সেই বিদেশি তামাদি আইন কি হবে? প্রযোজ্য হবে। বাংলাদেশি তামাদি আইন কি হবে না? তো বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে না। আবারও রিপিট করে দিচ্ছি। একদম ট্রু সেন্সে ধরেন উগান্ডায় বসবাস করতেছে জগাই-মগাই এবং পক্ষদ্বয় সেই দেশে বসবাস করতেছে এবং তারা যখন চুক্তি করে, সেই চুক্তির মধ্যে একটা ক্লজ দিয়েছিল, পয়েন্ট দিয়েছিল, সেই চুক্তি যদি ভঙ্গ হয়, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তারা বাংলাদেশের আদালতে মোকদ্দমা দায়ের। তাহলে বাংলাদেশের আদালতে মোকদ্দমা দায়ের করবে, সেই ক্ষেত্রে তো বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে। কিন্তু যদি ওরা আপনার হচ্ছে পয়েন্ট দেয়, চুক্তি যদি ভঙ্গ হয়, তাহলে তারা হচ্ছে কি করবে? হ্যাঁ, বিদেশের আদালতে অর্থাৎ উগান্ডার আদালতেই মামলা করবে। তাহলে সেই ক্ষেত্রে উগান্ডার যে তামাদি আইন অর্থাৎ বিদেশি যে তামাদি আইন, সেই বিদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। তাহলে আবার এটা সংক্ষেপ করে দেই। চুক্তি হয়েছে কার মধ্যে? জগা এবং মগাইয়ের মধ্যে। কোথায় বসে? উগান্ডায় বসে। তার মানে বৈদেশিক চুক্তি হয়েছে। তাহলে বৈদেশিক চুক্তি বিষয়ে যদি বাংলাদেশের আদালতে মামলা হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি তামাদি আইন ১৯০৮ কি হবে? প্রযোজ্য হবে। এবং ওই যে উগান্ডার তামাদি আইন, বিদেশের যে তামাদি আইন সেটা কি হবে না? সেইটা প্রযোজ্য হবে না। তবে যদি ঘটনা এরকম হয় যে আ বিদেশের তামাদি আইন প্রযোজ্য হবে না। কিন্তু পক্ষদ্বয় যদি সেই দেশেই বসবাস করে, উগান্ডায় বসবাস করে এবং উগান্ডার আদালতেই যদি মামলা হয় এবং তারা যদি চুক্তির মধ্যে শর্ত দিয়ে থাকে যে বিদেশি তামাদি বিধির আওতায় চুক্তির পরিসমাপ্তি ঘটবে, তাহলে সেই ক্ষেত্রে উগান্ডার তামাদি আইন কি হবে? তখন উগান্ডার তামাদি আইন প্রযোজ্য হবে। আশা করি সবাই ক্লিয়ার। আমরা চলে যাব হচ্ছে আশা করি যেভাবে আপনাদেরকে বলতেছি এমসিকিউ অনুশীলন আছে। আপনাদের বাসায় ১ বার বা ২ বার দেখলেই হবে। কারণ আমি আ বারবারই হচ্ছে চেষ্টা করি যে একটা বিষয় পড়ানোর পর সেটা রিপিট করে দেওয়ার জন্য। কারণ একটা জিনিস কি জানেন? পড়াশোনার মূল থিওরি কি? পড়াশোনার মূল থিওরি হলো পরীক্ষায় পাস করার জন্য পড়ালেখা না। আমরা সবাই পড়ালেখা বলি। আমি আপনাদেরকে বলব একটু লিখে রাখেন খাতায়। লেখাপড়া। তার মানে আগে লিখবেন পরে পড়বেন। লেখাপড়া রিভিশন। নতুন একটা শব্দ যোগ করেন। লেখাপড়া রিভিশন। মানে আপনি যত রিভিশন করবেন তত আপনি পরীক্ষায় ভালো করবেন। অনেক কঠিন কথা বলেছি। অনেকে হয়তোবা ইজিলি নিচ্ছেন। আপনি যত রিভিশন করবেন তত আপনার ফাউন্ডেশন ভালো হবে। আপনি যত রিভিশন করবেন তত আপনি পরীক্ষায় পাস করবেন। তত বেশি পরীক্ষায় পাস করার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি পড়ে শেষ করেছেন আর রিভিশন করেননি। আমাদের তো ভোলাটাইল মেমোরি। আমাদের আ বা বা ইউনিভার্সিটিতে একজন স্যার ছিল। আমরা হচ্ছে আইসিটিও পড়েছি। যেহেতু লয়ার স্টুডেন্ট তারপর আমাদের আইসিটি একটা সাবজেক্ট ছিল। ওইখানে কম্পিউটার ছিল। উনি আমাদেরকে বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে যে মানুষের মেমোরি হলো ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি মানে হলো কি? ভুলে যাওয়া, স্মৃতি নষ্ট হয়ে যাওয়া। তাহলে আমরা বলি কি যে একজন মানুষ পাগল হয়ে গেলে স্মৃতি নষ্ট হয়ে যায়। তা আমরা তো দেখি আমরা সবাই পাগল। কারণ আমাদেরও তো স্মৃতি নষ্ট হয়ে যায়। যখন পড়ি তখন মনে থাকে, তারপরে মনে থাকে না তার মানে আমরাও পাগল। আমাদের স্মৃতি নষ্ট।
সেটা এরকম না। আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রিভিশন করতে হবে। রিভিশনের কোনো বিকল্প নেই। আবারও বলতেছি লেখা, পড়া, রিভিশন। এই ৩ টা জিনিস যারা ফলো করবেন এবং রেগুলার ক্লাসগুলো করবেন, আপনারা খাতায় লিখে রাখতে পারেন যে ইনশাআল্লাহ আপনারা পাস করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব হচ্ছে ১২ ধারায়। আইনানুগ কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে কি করতে হবে? গণনা থেকে বাদ দিতে হবে। বারো ধারায় বলা আছে আইনানুগ কার্যধারায় ৪ টা দিন কি করতে হবে? ৪ টা সময় বাদ দিয়ে গণনা করতে হবে। তাহলে ১২ রেখে বলা আছে এখানে ৪ টা সাবসেকশন। যেকোনো মামলা, আপিল বা দরখাস্তের ক্ষেত্রে তামাদিকাল শুরু হয় কজ অফ অ্যাকশন থেকে। আপনি একটা স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন। আজকে কত তারিখ? আজকে হলো আ ৮-৯-২৫। ৮-৯-২৫ আপনি একটা স্থাবর সম্পত্তিতে কি আছেন? আপনি একটা স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এখন সেই স্থাবর সম্পত্তি থেকে আপনি হচ্ছে ৮-৯-২৫ অন্যায়ভাবে বেদখল হয়েছেন। তাহলে আপনি যদি অন্যায়ভাবে বেদখল হন সেই ক্ষেত্রে আপনি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারবেন। এই ক্ষেত্রে এই যে কজ অফ অ্যাকশন কবে তৈরি হলো? কজ অফ অ্যাকশন মানে হলো কি? মোকদ্দমা করার কারণ। তাহলে আপনি যতদিন স্থাবর সম্পত্তি থেকে বেদখল হননি, ততদিন পর্যন্ত কিন্তু মোকদ্দমা করার কারণ উদ্ভব হয়নি। তাহলে যখনই বেদখল হয়েছেন, তখনই কি হয়েছে? তখনই কারণ উদ্ভব হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই যে কারণ উদ্ভব হলো, এই যে কারণ উদ্ভব হলো, সেই দিনটি কি হবে? তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। আবারও রিপিট করে দিচ্ছি ১২ রে। ১২ রেখে বলা আছে যেকোনো মামলা, আপিল বা দরখাস্তের ক্ষেত্রে তামাদিকাল গণনা শুরু করতে হয় কজ অফ অ্যাকশন বা মামলা করার কারণ যেদিন হবে সেই দিনটি বাদ দিয়ে। তাহলে যেদিন মামলা করার কারণ উদ্ভব হলো, আজকে আপনাকে স্থাবর সম্পত্তিতে কি করা হয়েছে? স্থাবর সম্পত্তিতে আজকে আপনাকে বেদখল করা হয়েছে। আজকে হলো ৮-৯-২০২৫। আপনি আজকে বেদখল হয়েছেন। তাহলে আপনাকে মামলা করতে হবে দখল পুনরুদ্ধারের জন্য ৬ মাসের মধ্যে। আর্টিকেল ৩ এবং সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে ১২ বছরের মধ্যে। আর্টিকেল ১৪২। তাহলে এই যে ১২ বছর বা ৬ বছরের মধ্যে মামলা করতে হবে, সে তামাদির মেয়াদ গণনা কবে থেকে শুরু হবে? আগামীকালকে থেকে শুরু হবে। অর্থাৎ যেদিন আপনি মামলা করার কারণ উদ্ভব হয়েছে, সেই দিনটি তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ যেদিন মোকদ্দমা দায়েরের বা আপিল দায়েরের, দরখাস্ত দায়েরের আপনার হচ্ছে কারণ উদ্ভব হয়েছে, সেই দিনটি তামাদির মেয়াদ গণনা থেকে কি করতে হবে? বাদ দিয়ে গণনা করতে হবে। ১২-২ এ বলা আছে আপিল, লিভ টু আপিল, রিভিউ এর ক্ষেত্রে। আপিল, লিভ টু আপিল, রিভিউ এর ক্ষেত্রে যে রায়ের বিরুদ্ধে এগুলো করা হবে, সেই রায় ঘোষণার দিনটি কি হবে? আপিল, লিভ টু আপিল, রিভিউ এর ক্ষেত্রে যে রায়ের বিরুদ্ধে করা হবে, সেই রায় ঘোষণার দিনটি কি হবে? রায় ঘোষণার দিনটি তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে এবং রায়ের আপনার হচ্ছে যেই নকল পেতে আপনার যেই সময় লেগেছে, একটু খাতায় নোট ডাউন করে রাখবেন। খাতায় কি করবেন? একটু নোট করে রাখবেন। তাহলে ১২ রেখে বাদ যাবে কোন দিন? কজ অফ অ্যাকশন যেদিন অ্যারাইজ হয়েছে। অর্থাৎ মোকদ্দমা দায়েরের কারণ বা আপিল বা দরখাস্ত দায়েরের কারণ যেদিন উদ্ভব হয়েছে। ১২ দিয়ে বাদ যাবে কি? যেদিন রায় ঘোষিত হয়েছে এবং রায়ের নকল পেতে আপনার যেই সময় লেগেছে। ১২-৩ এ বলা আছে ডিক্রির বিরুদ্ধে আপিল রিভিশন করতে ডিক্রির নকল পেতে যে সময় লাগে, সেই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। ১২-৪ এ বলা আছে রোয়েদাদ বাতিলের আবেদনের ক্ষেত্রে রোয়েদাদের নকল পেতে যে সময় লেগেছে, সেই সময়টা কি হবে? সেই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তাহলে ১২ রেখে কি বাদ যাবে? আবারও বলতেছি লাল কালি দিয়ে দাগ দিবেন। কজ অফ অ্যাকশন যেদিন বা মামলা করার কারণ যেদিন উদ্ভব হয়েছে, আপিল দায়েরের কারণ যেদিন উদ্ভব হয়েছে, দরখাস্ত দায়েরের কারণ যেদিন উদ্ভব হয়েছে। ১২ দিয়ে বাদ যাবে হচ্ছে আপনার হচ্ছে রায়ের যেদিন ঘোষিত হয়েছে সেই দিন এবং রায়ের নকল পেতে যে সময় লেগেছে সেই দিন। ১২-৩ এ হলো ডিক্রির নকল পেতে যে সময় লেগেছে সেই দিন। হ্যাঁ? তারপরে হলো ১২-৪ এ হলো আপনার রোয়েদাদ বাতিলের আবেদনের ক্ষেত্রে রোয়েদাদের নকল পেতে যে সময় লেগেছে সেই দিন। অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন এখন মনে, মনে যে রোয়েদাদ কি? রোয়েদাদ হলো খাতায় লিখে রাখেন। রোয়েদাদ হলো সালিসি আদালতের রায়। রোয়েদাদ কি? রোয়েদাদ হলো সালিসি আদালতের রায়। তাহলে সালিসি আদালতের রায়ের নকল পেতে যে সময় লাগে সেই সময়টাতে আমাদের মেয়াদ গণনা থেকে বাদ যাবে। ১৩ ধারা বাংলাদেশ এবং অন্যান্য এলাকা থেকে বিবাদীর অনুপস্থিত থাকাকালীন সময়ে কি করতে হবে? বিবাদীর অনুপস্থিত থাকাকালীন সময়ে বাদ দিতে হবে।
তাহলে তামাদি সর্বদা গণনা করতে হয় কার বিরুদ্ধে? তামাদি সর্বদা গণনা করা হয় বাদী বা আবেদনকারীর বিরুদ্ধে। ১৩ ধারাটি কিন্তু তার বিপরীত। তাহলে ধরেন হচ্ছে আপনারা বাদী হয়ে রহিমের বিরুদ্ধে বা করিমের বিরুদ্ধে, আপনারা হলেন রহিম, আপনারা বাদী হয়ে করিমের বিরুদ্ধে একটা মামলা করেছেন। কি মামলা? দেওয়ানি মামলা। কিন্তু করিম এখন কোথায় থাকে? করিম থাকে হচ্ছে প্রবাস, সে থাকে হচ্ছে সৌদি আরব। তাহলে এই ক্ষেত্রে বিবাদী যতদিন বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকার বাইরে থাকবে, অর্থাৎ যার বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়েছে, সে হলো বিবাদী। আমরা শুরুতে ডেফিনেশনে পড়েছি। বাদীকে যে ব্যক্তি মামলা করে সে হলো বাদী, যার বিরুদ্ধে মোকদ্দমা হয় সে হলো কি? সে হলো বিবাদী। তাহলে বিবাদীর বিরুদ্ধে মামলা হয়েছে, করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু করিম কোথায়? হ্যাঁ, করিম হলো সৌদি আরব। তাহলে এই ক্ষেত্রে বিবাদী যতদিন বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকার বাইরে থাকবেন, ততদিন তার তামাদির মেয়াদ গণনা থেকে কি হবে? তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তাহলে বিবাদ যদি বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকার বাইরে থাকে, সে যতদিন অনুপস্থিত থাকবে, ততদিন তার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। আমরা জানি, আমরা আপনার প্রি ক্লাস করেছিলাম দেওয়ানি কার্যবিধিতে। দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের অনুযায়ী জানি, ৮ আদেশের ১ বিধি অনুযায়ী জানি, বিবাদীকে কি করতে হবে? বিবাদীকে ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। বিবাদী যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত কি করতে পারেন? আদালত আরো ৩০ কার্যদিবস বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ বিবাদীকে সর্বমোট কি করতে হবে? সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। তাহলে এই ক্ষেত্রে বিবাদী ৬০ কার্যদিবসের মধ্যে কিভাবে লিখিত জবাব দাখিল করবেন? উনি তো বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকার বাইরে থাকেন। উনি থাকেন সৌদি আরব, উনি থাকেন প্রবাস মালয়েশিয়া। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উনি যতদিন বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকার বাইরে থাকবেন, ততদিন তার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা বদ্ধ থাকবে। উনি যখন সেই প্রবাস জীবন থেকে মালয়েশিয়া থেকে বা হচ্ছে সিঙ্গাপুর থেকে যেদিন বাংলাদেশে আসবেন, সেদিন থেকে উনার লিখিত জবাব দাখিলের তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তারপরে হলো ১৫ ১৪ ধারা গতকালকে পড়েছিলাম। কার্যধারা স্থগিত থাকাকালীন সময়ে গণনা থেকে কি করতে হবে? গণনা থেকে বাদ দিতে হবে। তাহলে আদালত কর্তৃক নিষেধাজ্ঞার দ্বারা, আদালত কর্তৃক নিষেধাজ্ঞার দ্বারা বা আদেশের দ্বারা যদি কোনো ডিক্রি জারির কার্যক্রম স্থগিত রাখা হয়, তা আদালত কর্তৃক নিষেধাজ্ঞার দ্বারা বা কোনো আদেশের দ্বারা। আচ্ছা, আমি ১ মিনিটের জন্য একটু আ লিভ নিচ্ছি। আপনারা সবাই যুক্ত থাকবেন দয়া করে। জাস্ট ১ মিনিট। সবাই যুক্ত থাকবেন। মঙ্গলবার। বৃহস্পতিবার। শুক্রবার।
জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ১৫ ধারায় বলা আছে কার্যধারা স্থগিত থাকাকালীন সময়ে গণনা থেকে কি করতে হবে? গণনা থেকে বাদ দিতে হবে। তাহলে আদালত কর্তৃক নিষেধাজ্ঞার দ্বারা বা আদালত কর্তৃক কোনো আদেশের দ্বারা যদি কোনো আপনার হচ্ছে কার্যক্রম স্থগিত রাখা হয়, তাহলে আদালত কর্তৃক নিষেধাজ্ঞার দ্বারা বা হচ্ছে কোনো আদেশের দ্বারা যদি কোনো মামলা বা হচ্ছে ডিক্রি জারির আবেদন স্থগিত রাখা হয়, তাহলে যতদিন স্থগিত থাকবে ততদিন তামাদির মেয়াদ গণনা কি থাকবে? ততদিন তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। যখন এই আদেশ প্রত্যাহার করা হবে, তখন থেকে তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আচ্ছা ১৬ ধারাটা এটা আমরা একেবারেই ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি। এখানে ২ টা পয়েন্ট বলা আছে। আদালত কর্তৃক যদি কোনো কিছু স্থগিত রাখা হয়, সেটা কি থাকবে? সেটা স্থগিত থাকবে। কিন্তু কিসের মাধ্যমে স্থগিত রাখা হবে? ১৫ ধারায় নিষেধাজ্ঞার দ্বারা, আদেশের দ্বারা। তাহলে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা এবং আদেশের নিচে একটু দাগ দিবেন। নিষেধাজ্ঞার দ্বারা বা আদেশের দ্বারা যদি স্থগিত রাখা হয়, তাহলে যতদিন স্থগিত থাকবে, ততদিন তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। প্রত্যাহার করা হলে তখন থেকে আবার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ১৬ ধারাটা একটা বিষয়, সেটা হলো ধরেন গল্প আকারে আমরা একটু বোঝার চেষ্টা করি ১৬ ধারাটা। একদম ট্রু সেন্স এ। ধরেন আপনি আপনার যে বাড়িটা আছে, সে একটু আনমিউট করে দেই। সবাই শুনতে পাচ্ছেন কিনা? সবাইকে আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ? ১৬ ধারা পড়ার সময়। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি। স্যার 15 বললেন না যে 15 লাগবে না। যেগুলো বলবো না ওগুলো লাগবে না আপনাদের। সবাই মিউট করে রাখি। আনমিউট করে রাখলে কিন্তু হবে না। আনমিউট করে বইয়ের পৃষ্ঠা উল্টাইলে হ্যাঁ, সেক্ষেত্রে রেকর্ড দেখতে সমস্যা হবে। আমি বুঝার জন্য কারণ ১৬ ধারাটা অনেক ভালো বুঝার আছে, সেজন্য সবাইকে মিউট করে দিয়েছি। সবাই একটু মিউট করে রাখবেন। সবাই নিজ থেকে মিউট করে রাখবেন। যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় দেন কোয়েশ্চেন করবেন। শরীফুল ইসলাম ভাই মিউট করে দেন। জি। সারোয়ার প্লাবন ভাই, রাসেল ভাই সবাই মিউট করে দেন। সবাই মিউট করি। আপনারা বুঝেন না। যে আমি মিউট করে দিলাম সবাইকে। সুযোগ দিয়েছিলাম, সুযোগটা কাজে লাগাননি। ওকে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। ১৬ ধারা। ধরেন আপনার যে বাড়ি আছে, সেই বাড়িটা আপনি ব্যাংকের নিকট কি রাখলেন? ব্যাংকের নিকট বন্ধক রাখলেন। এখন আপনার বাড়ি ব্যাংকের নিকট বন্ধক রেখে ব্যাংকের কাছ থেকে কি করলেন? ব্যাংকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা লোন নিলেন। কত টাকা? ৫০ লক্ষ টাকা। তাহলে আপনার বাড়ি ব্যাংকের নিকট বন্ধক রেখে ব্যাংকের কাছ থেকে কি করলেন? ৫০ লক্ষ টাকা লোন নিলেন। ব্যাংক কর্তৃপক্ষের সেই টাকাটা আপনি কি করতে পারলেন না? আপনি পরিশোধ করতে পারলেন না। পরিশোধ না করতে পারার কারণে ব্যাংক কর্তৃপক্ষ ১ম এ আপনার বিরুদ্ধে মামলা-টামলা করল। অবশেষে তারপর ব্যর্থ হয়ে ব্যাংক কর্তৃপক্ষ সেই বাড়ি কি করল? আপনার বাড়ি নিলামে বিক্রি করল। নিলামে বিক্রি করার পর আমাদের মধ্যে থেকে একজন, উনার নাম হলো ধরেন রহিম। সেই রহিম সাহেব কি করলেন? নিলামে আপনার সেই বাড়িটা ক্রয় করলেন। তাহলে আপনার বাড়ি আদালতের নিকট থেকে নিলামে কে ক্রয় করলেন? রহিম সাহেব। এখন রহিম সাহেবের যদি উনি তো নিলামে ক্রয় করেছেন। ওই বাড়ির দখল নিতে হয় তাহলে সেক্ষেত্রে ওনাকে কি করতে হবে? বাড়ির দখল নেয়ার জন্য রহিম সাহেবকে সেই বাড়ির দখল নেয়ার জন্য ওনাকে হচ্ছে কি করতে হবে? ওনাকে ডিক্রি জারির মামলা করতে হবে। কিসের মামলা? নিলামে যদি আপনি কোনো কিছু ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনি মালিক হয়ে গেলেন। মালিক তো হননি। কিন্তু আপনাকে কি করতে হবে? ডিক্রি জারির মামলা করতে হবে। তাহলে রহিম সাহেবকে কত বৎসরের মধ্যে ডিক্রি জারির মামলা করতে হবে? ৩ বৎসরের মধ্যে ডিক্রি জারির মামলা করতে হবে। রহিম সাহেব যে বাড়ি নিলামে ক্রয় করলেন, দখল নেওয়ার জন্য ওনাকে কি করতে হবে? ৩ বছরের মধ্যে মামলা করতে হবে। এদিক দিয়ে দেখেন আপনি কি আবার আদালতে কি করেছেন? আদালত নিলাম করেছে। নিলামে রহিম সেই বাড়ি ক্রয় করেছে। এখন রহিমকে সেই বাড়ির দখল নেয়ার জন্য ৩ বছরের মধ্যে ডিক্রি জারির মামলা করতে হবে। এদিক দিয়ে আপনার যে বাড়ি নিলামে বিক্রি হয়েছে, আপনি কি আবার সেই বাড়িটা নিলাম বাতিলের আবেদন করলেন। যে বিক্রি হয়েছে নিলামে। আপনি কি করলেন?
আপনি হচ্ছে নিলাম বাতিলের কি করলেন? নিলাম বাতিলের আবেদন করলেন। এখন আপনি যখন নিলাম বাতিলের আবেদন করলেন, আপনার বাড়ি বিক্রি হয়েছে। সেই নিলাম বাতিলের যেই দরখাস্ত বা নিলাম বাতিলের যেই মামলাটা আছে সেটা সেই কার্যক্রম যতদিন চলবে, ততদিন এই যে রহিম সাহেবের যে ডিক্রি জারির মামলা করে ওই বাড়ির দখল নিতে হবে, সেই মামলার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? সেই মামলার তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। তাহলে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল নেয়ার জন্য ক্রেতা কর্তৃক ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে যতদিন নিলাম রোধের কার্যক্রম চলবে ততদিন তা তামাদির মেয়াদ গণনা থেকে কি হবে? বাদ যাবে। তাহলে একটু গল্পটা আবার মিলিয়ে দেখি এখানে কি বলা আছে? ১৬ ধারার ভিতরে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল নেয়ার জন্য ক্রেতা কর্তৃক ডিক্রি জারির মামলা। তাহলে নিলামে কে সম্পত্তি ক্রয় করলো? রহিম সাহেব নিলামে সম্পত্তি ক্রয় করলো। তাহলে তাকে কি করতে হবে? সেই ক্রেতাকে যিনি রহিম সাহেব ওনাকে কি করতে হবে? ডিক্রি জারির মামলা দায়ের করতে হবে। সেই ডিক্রি জারির মামলা কতদিনের মধ্যে করতে হবে? আমরা বলেছি যে ওনাকে ডিক্রি জারির মামলা ৩ বছরের মধ্যে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই নিলাম রদের কার্যক্রম যতদিন চলবে, কার মধ্যে নিলাম রদের কার্যক্রম চলবে? আপনার বাড়ি তো নিলামে বিক্রি হয়েছে আপনার এবং হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের। এই নিলাম রদের কার্যক্রম যতদিন চলবে, ততদিন যে ক্রেতা যে ডিক্রি জারির মামলা করতে হবে ৩ বছরের মধ্যে, সেটার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? সেটার তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। ক্লিয়ার? সবাই? সবাই ক্লিয়ার হয়েছেন? আনমিউট করে দিয়েছি। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমরা গল্পটা জি কি স্যার। হলো? গল্পটা হলো ধরেন আপনি নিজেই নিলামে একটা সম্পত্তি ক্রয় করলেন। যেটা স্থাবর সম্পত্তি, বাড়ি। জি। তাহলে আপনি সম্পত্তি নিলামে ক্রয় করলে কি দখল পাইলেন? বাড়ির দখল তো আপনি পাইলেন না। কারণ না। বাড়ি হলো অন্য আরেকজনের। তাহলে দখল নেয়ার জন্য আপনাকে কি করতে হবে? দখল নেয়ার জন্য আপনাকে ডিক্রি জারির মামলা করতে হবে। কিসের মামলা? দখল নেয়ার জন্য ডিক্রি জারির মামলা করতে হবে। তাহলে সেই তাই। ডিক্রি জারির মামলাটা কত বছরের মধ্যে করতে হবে? হুম, ডিক্রি জারির ৩ মামলাটা বছরের মধ্যে। ৩ ৩ বছরের বছর। মধ্যে করতে হবে। এদিক দিয়ে মূল যেই মালিক তিনি কি করেছেন? হ্যাঁ, তিনি গিয়ে আবার আপনার হচ্ছে নিলাম বাতিলের আবেদন করেছেন। তাহলে সেই নিলাম বাতিলের কার্যক্রম যতদিন চলবে, ততদিন এই যে আপনি ক্রেতা, আপনার যে ডিক্রি জারির মামলাটা আমাদের মেয়াদ ৩ বছর, এটা কি থাকবে? এটা বন্ধ থাকবে। একেবারেই মজার পর। এখান থেকে কিন্তু প্রবলেম কোয়েশ্চেন আসতে পারে ছোট করে। সবাই ক্লিয়ার হয়েছেন? স্যার ডিগ্রি যদি একটু বুঝুন তো ডিগ্রি যদি কোন সময় করে? আচ্ছা, ডিক্রি জারি করে হলো এটা আমরা পড়ব ২১ আদেশে। দেওয়ানি কার্যবিধির ২১ আদেশে কেউ যদি কোনো স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি বা অন্য কোনো বিষয়ে আদালতে রায় এবং ডিক্রি পায়, তাহলে সেই রায় ডিক্রি পাইলেই তো আপনি সেই সম্পত্তি পাইয়া গেলেন না। ধরেন আপনার একটা গোডাউন আছে, সেই গোডাউন রহিম দখল করে খায়। এখন আপনি রহিমের বিরুদ্ধে মামলা করলেন। মামলা করার পর আদালত থেকে রায় হলো, ডিক্রি হলো। এখন রায় হয়ে গেলেই কি আপনি পাইলেন সেই দখল? দখল তো পাইলেন না। রায় ডিক্রি দিয়ে দিয়েছে যে না এই গোডাউন রাসেল ভাইয়ের, এমডি রাসেল ভাইয়ের। দখল তো পাইলেন না। তাহলে দখল পাওয়ার জন্য কি করতে হবে জি। আপনাকে? যে ডিক্রি জারির আবেদন করতে হবে। ক্লিয়ার হয়েছেন যে ডিক্রি জারিটা এখন কি? ডিক্রি কাকে বলে সেগুলো আমরা পড়বো। জি কিন্তু স্যার। মূল ফ্যাক্ট কিন্তু এটাই। যে জি স্যার। আপনি যে সম্পত্তি আপনার পক্ষে যে রায় হয়েছে, ডিক্রি হয়েছে, দখল তো ভাই আপনার নাই। জি। পজিশন তো আপনার নাই। তাহলে সেক্ষেত্রে না। দখলের জন্য আপনাকে ডিক্রি জারির আবেদন করতে হবে। তখন আদালত গিয়ে যেটা আদালত থেকে লোক যাবে, তখন যেভাবে আদালত উপযুক্ত মনে করে ডিক্রি জারির পদ্ধতি আছে। দেওয়ানি কার্যবিধির ৫১ ধারায় ওইখানে বলা আছে ৫ টি পদ্ধতিতে ডিক্রি জারি করা যায়। এগুলো আমরা সিপিসিতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ। ওকে, ১৭ ধারায় বলা আছে মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। তাহলে বাদী যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কে মামলা করবে? বাদী মারা গেলে মামলা করার অধিকার আগেই যদি বাদী মারা যায়, বাদীর বৈধ প্রতিনিধি মামলা করবে। আর বিবাদীর ক্ষেত্রে বিবাদীর বৈধ প্রতিনিধি কি করবে? বিবাদীর বৈধ প্রতিনিধি মামলা করবে। এক কথায় এতটুকু মনে রাখবেন। ১৮ আপনাদের এমসিকিউ পরীক্ষা আসে যে ইফেক্ট অফ ফ্রড বা প্রতারণার ফলাফল সম্পর্কিত বিধান তামাদি আইনের কত ধারায় আছে? আমরা যখন প্রতারণার কথা বলি তখন আমাদের চোখ চলে যায় দণ্ডবিধির ৪১৫ ধারায়। কোথায় চলে যায়? দণ্ডবিধির ৪১৫ তে। কিন্তু প্রতারণা কিন্তু এখানেও আছে। ১৮ ধারায় আছে তামাদি আইনের।
তাহলে প্রতারণার ফলাফল বা ইফেক্ট অফ ফ্রড কোথায় আছে? তামাদিনের 18 ধারায় আছে। যেক্ষেত্রে কোনো ব্যক্তি মামলা করার অধিকারী হয়। ধরেন আপনার একটা মামলা করতে হবে। কিসের মামলা? ধরেন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলাই। বিভিন্ন ধরনের মামলা আছে সুবিধে। শুধু আমি একটা মামলার কথাই বলি যে একটা মামলাই আছে এরকম না। হ্যাঁ, আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বো দেখবেন যে কত ধরনের মামলা করা যায় শুধু সুনির্দিষ্ট প্রতিকার আইনেই। ওকে। তাহলে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মামলা বা দরখাস্ত দাখিলের অধিকারী হয়, হ্যাঁ, কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকার সম্পর্কে জানতে দেয়া না হয়। তাহলে এই ক্ষেত্রে উক্ত ব্যক্তি কখন মামলা করতে পারবে? সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারবে সেদিন থেকে মামলা করতে পারবে, বা গোপন রাখা দলিল যেদিন আদালতে উপস্থিত করতে সমর্থ হবে সেদিন থেকে পারবে, অথবা অপর পক্ষের কাছে থাকা দলিলটি যেদিন আদালতে হাজির করতে বাধ্য করতে পারবে সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় এখান থেকে ২ টা কোয়েশ্চেন আসতে পারে। ইফেক্ট অফ ফ্রড বা প্রতারণার ফলাফল কোথায় আছে? ১৮ ধারায় আছে। এমসিকিউ পরীক্ষাতেও দিতে পারে যে প্রতারণার ক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন শুরু হবে? এই ৩ টা পয়েন্ট ক, খ, গ তে তুলে দিবে। আর ঘ তে দিবে কি? ঘ তে দিবে সবগুলো। ঘ তে কি দিবে? ঘ তে দিবে হচ্ছে সবগুলো। তাহলে উত্তর কি হবে এমসিকিউ পরীক্ষায়? উত্তর হবে সবগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অনেক সময় হয়ে গেছে। ১ ঘন্টা